প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হবে ফুয়েল সেল নিয়ে। এই ভিডিও লেকচারটিতে আমরা শিখব ফুয়েল সেল কাকে বলে, ফুয়েল সেলের কার্যপদ্ধতি এবং ফুয়েল সেলের সুবিধা এবং অসুবিধাসমূহ। এটি হতে যাচ্ছে তড়িৎ রসায়ন প্লেলিস্টের সর্বশেষ ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমরা তড়িৎ রসায়নের প্লেলিস্টটিকে শেষ করব। তো চলো প্রথমেই দেখে নিই ফুয়েল সেল কাকে বলে। ফুয়েল সেল হচ্ছে আসলে এক ধরনের যান্ত্রিক কৌশল যেটি আসলে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে। তাহলে ফুয়েল সেলকে এক কথায় কি বলা যায়? একটি যান্ত্রিক কৌশল যেটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। ফুয়েল সেল অন্য সকল সেলের মতোই অ্যানোড এবং ক্যাথোড দ্বারা নির্মিত। এখানে ক্যাথোড হিসেবে অক্সিজেন গ্যাস সরবরাহ করা হয়ে থাকে এবং অ্যানোড হিসেবে হয় হচ্ছে হাইড্রোজেন গ্যাস ইউজ করতে হবে, নতুবা মিথানল গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। যখন এখানে তুমি অ্যানোড হিসেবে হাইড্রোজেন গ্যাস পাস করবে তখন তাকে বলতে পারো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। কেননা এখানে অ্যানোড হিসেবে হাইড্রোজেন ইউজ হচ্ছে এবং ক্যাথোড হিসেবে অক্সিজেন ইউজ হচ্ছে, তাই তাকে আমরা বলতে পারবো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। অন্যদিকে তুমি যখন অ্যানোড হিসেবে মিথানল গ্যাসকে পাস করাবে তখন তুমি তাকে বলতে পারবে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। কেননা এখানে ক্যাথোড হিসেবে অক্সিজেন গ্যাস পাস করাচ্ছ এবং অ্যানোড হিসেবে মিথানল গ্যাস পাস করাচ্ছ। তো যখন তুমি এখানে মিথানল গ্যাস অ্যানোড হিসেবে পাস করাবে এবং অক্সিজেন গ্যাস ফুয়েল হিসেবে পাস করাবে তখন তাকে বলা যায় ডিএমএফসি, যার ফুল মিনিং হচ্ছে ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। যেহেতু এখানে আমরা ইউজ করছি ডিরেক্টলি অ্যানোড হিসেবে মিথানল, তাই তাকে বলা যেতে পারে ডিরেক্ট মিথানল ফুয়েল সেল। আমাদের এইচএসসি সিলেবাসে বেসিকলি রয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল। এই যে দেখতে পাচ্ছ অ্যানোড হিসেবে হাইড্রোজেন গ্যাস এবং ক্যাথোড হিসেবে অক্সিজেন গ্যাস পাস করানো হয়, তাকে আমরা শর্টলি বলতে পারি হাইড্রোজেন ফুয়েল সেল। অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলকে আমরা শর্টকাটে বলতে পারি হাইড্রোজেন ফুয়েল সেল। এই হাইড্রোজেন ফুয়েল সেলই হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে। সো এখন চলো হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কে আমরা জানি। হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে প্রোটনকে অ্যানোডে পাস করাতে হয়। এই যে প্রোটনকে অ্যানোডে পাস করানো হচ্ছে এটির উপরে ভিত্তি করে হাইড্রোজেন ফুয়েল সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যদি এমন হয় যে প্রোটনকে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইলেকট্রোলাইট দিয়ে পাস করাচ্ছি তখন আমরা ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করব পটাশিয়াম হাইড্রোক্সাইড। আবার আমরা এটি না করে পলিমার মেমব্রেন ইউজ করেও প্রোটনকে অ্যানোডে পাস করাতে পারি। সো যখন আমরা পলিমার মেমব্রেন ইউজ করে প্রোটনকে পাস করাবো তখন আমরা তাকে বলবো প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেলকে ইংলিশে বলা যেতে পারে পিইএম ফুয়েল সেল, অর্থাৎ প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। P stands for proton, E stands for exchange এবং M stands for membrane। সো আমরা বলতে পারবো PEM ফুয়েল সেল। আমরা বেসিক্যালি আজকের এই ভিডিও লেকচারটিতে হাইড্রোজেন ফুয়েল সেল পড়বো। আর হাইড্রোজেন ফুয়েল সেলটি কী ধরনের হবে? প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। অর্থাৎ আমরা এখানে এই পার্টটুকু পড়বো। তো চলো আমরা এখন হাইড্রোজেন ফুয়েল সেলের কার্যপ্রণালীটি পড়ি। হাইড্রোজেন ফুয়েল সেলে দেখা যায় প্রথমেই একটা এরকম কাঠামো থাকে, যেই কাঠামোতে একটি তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড, অন্য তড়িৎদ্বার হচ্ছে ক্যাথোড। হাইড্রোজেন ফুয়েল সেলে দুটি তড়িৎদ্বারই হচ্ছে প্লাটিনিয়াম গোড়াযুক্ত গ্রাফাইট তড়িৎদ্বার। এবং আমরা দেখে এসেছি প্রোটনকে এক্সচেঞ্জ করার জন্য আমরা কি ইউজ করব? মেমব্রেন ইউজ করব, কারণ আমরা পড়ছি পিইএম ফুয়েল সেল বা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। সো এখানে অ্যানোড যে তড়িৎদ্বারটি দেখতে পাচ্ছ, অ্যানোড তড়িৎদ্বারের বাঁ পাশে আসলে একটি কাঠামো পাস হয়, অন্যদিকে ক্যাথোড তড়িৎদ্বারের ডান পাশে আরেকটি কাঠামো পাস হয়। অ্যানোড তড়িৎদ্বারের যে কাঠামোটি রয়েছে এটি দিয়ে আসলে হাইড্রোজেন গ্যাস সাপ্লাই করা হয় এবং ক্যাথোড তড়িৎদ্বারের যে কাঠামোটি রয়েছে ওই পাশ দিয়ে অক্সিজেন গ্যাস সাপ্লাই করা হয়। যেহেতু আমরা শুরুতেই দেখে এসেছি ক্যাথোডে আমরা পাস করাবো অক্সিজেন এবং অ্যানোডে আমরা পাস করাবো হাইড্রোজেন। সো চলো এটি কিভাবে কাজ করে সেটি দেখা যাক। প্রথমেই যে হাইড্রোজেন গ্যাসটি রয়েছে সেটি হচ্ছে অ্যানোডে পাস করানো হয়। সো একটু দেখতে পাচ্ছ এখানে 2H2, এর মানে এখানে 4টি হাইড্রোজেন রয়েছে বলতে পারি। এই যে 2H2 মানে 4টি হাইড্রোজেন রয়েছে। সো এখানে 4টি হাইড্রোজেন দেখা যায় 4টি ইলেকট্রন ছেড়ে দিয়ে 4H+ কনভার্ট হয়ে যায়। সো এখানে আমরা দেখতে পারলাম যে 2H2 কনভার্ট হয়ে 4টি হাইড্রোজেন এবং 4টি ইলেকট্রন তৈরি করলো এবং এইখানে তড়িৎদ্বারগুলোকে সংযুক্ত করা হয় একটি তারের মাধ্যমে। অ্যানোড এবং ক্যাথোডের কানেকশন দেওয়া হয় একটি তারের মাধ্যমে। এই যে এখানে দেখতে পাচ্ছ 4টি ইলেকট্রন যেটি তৈরি হয়েছে অর্থাৎ জারণ হয়েছে, সেই 4টি ইলেকট্রন অ্যানোডের মাধ্যমে ক্যাথোডে গিয়ে
পৌঁছে যায়। এখানে জারণ অর্ধবিক্রিয়াতে কি লেখা যাবে তাহলে? আমরা লিখতে পারবো যেখানে 2H2 ছিল সে 4টি ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে আসলে 4 ইলেকট্রন হবে। 4 ইলেকট্রন, 4টি ইলেকট্রন সে এখানে ছেড়ে দিয়ে সে কি তৈরি করলো? সে হচ্ছে 4H+ তৈরি করলো। তো জারণ অর্ধবিক্রিয়াটি এখানেই শেষ। এবার দেখো এখানে যে 4H+ রয়েছে অর্থাৎ অ্যানোড থেকে যে প্রোটন ক্রিয়েট হয়েছে সে প্রোটনটি এখন ক্যাথোডে যাবে। আর এই যে প্রোটনটি যে অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে এটি কি মাধ্যম হয়ে যাচ্ছে? মেমব্রেন হয়ে যাচ্ছে। তারপর যেটি করা হয়, অক্সিজেন গ্যাস যে ক্যাথোডে রয়েছে সেই গ্যাসটিকে চালনা করা হয়। চালনা করা হলে দেখা যায় এই যে অক্সিজেন রয়েছে এবং 4টি H+ রয়েছে সেটি 4টি ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে হচ্ছে 2H2O। সো এখানে কি হয়েছে? এখানে যেহেতু 4টি ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে এখানে আমাদের কি হয়েছে? এখানে আমাদের বিজারণ হয়েছে, অর্থাৎ ক্যাথোডে বিজারণ হয়েছে। তো এখন যদি আমরা বিজারণ অর্ধবিক্রিয়াটি লিখতে চাই তাহলে কি লিখব? এক অণু অক্সিজেন 4টি হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করলো এবং 4টি ইলেকট্রন গ্রহণ করে 2H2O তৈরি করলো। সো এখন যদি আমরা সামগ্রিক কোষ বিক্রিয়াটি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো যে এখানে 4টি মাইনাসের ইলেকট্রন এবং 4টি প্লাসের ইলেকট্রন ক্যান্সেল আউট এবং এখানে দেখতে পাচ্ছ যে 2H2 রয়েছে এবং O2 রয়েছে। সো 2H2 এবং O2 আমরা লিখতে পারছি আর এইদিকে 2H2 বের হয়ে গিয়েছে, তাই 2H2 লিখেছি। সো এখানে একটু খেয়াল করো, এইখানে যে হাইড্রোজেন ফুয়েল সেল রয়েছে হাইড্রোজেন ফুয়েল সেলে কিন্তু শুধুমাত্র পানিই তৈরি হচ্ছে। সো এই যে পানি তৈরি হচ্ছে সেটি কিন্তু আমাদের পরিবেশের জন্য একেবারেই খারাপ নয়, যেটি অনেক বেশি পরিবেশ বান্ধব। সো এটি হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের একটি সুবিধা। আশা করি হাইড্রোজেন ফুয়েল সেলের এই যে সহজ কার্যপ্রণালী ছিল সেটি বুঝতে পেরেছ। এবার আসি হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধাসমূহতে। প্রথমত, হাইড্রোজেন ফুয়েল সেলে যতক্ষণ পর্যন্ত জ্বালানি সাপ্লাই করতে থাকবে অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন সাপ্লাই করতে থাকবে ততক্ষণ পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তোমরা পেতে থাকবে। সেকেন্ডলি, যেহেতু আমরা দেখেছি হাইড্রোজেন ফুয়েল সেলে শুধুমাত্র পানিই তৈরি হচ্ছে অর্থাৎ এটি পরিবেশ বান্ধব। অন্যদিকে হাইড্রোজেন ফুয়েল সেল দেখা যায় যে রাসায়নিক যে তুমি শক্তি সাপ্লাই করছো সেই রাসায়নিক শক্তির 75%ই বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে এবং হাইড্রোজেন ফুয়েল সেল অনেক বেশি হালকা হওয়াতে এটি সহজেই স্থানান্তর করা যায়। হাইড্রোজেন ফুয়েল সেলে রিচার্জ করার মতো কোনো ঝামেলা না থাকায় এটি রিচার্জেবল ব্যাটারি থেকে অনেক বেশি সুবিধাজনক। হাইড্রোজেন ফুয়েল সেল সম্পর্কিত লেকচারটি আমাদের আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। এই ভিডিও লেকচারটির মাধ্যমে আমাদের তড়িৎ রসায়নের সম্পূর্ণ প্লেলিস্টটি কমপ্লিট হতে যাচ্ছে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো প্লেলিস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ও সুন্দর থাকো।